আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি 2021 সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। নতুন বছর তোমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ, সমৃদ্ধি ও সাফল্য। আমি রিনা সালমা, বিভাগীয় প্রধান, কারস্থ অর্থনীতি বিভাগ, ছাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজ আমি আলোচনা করব দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সম্পর্কে। একটি সুস্থ শিশু সকলের কাম্য, কিন্তু পৃথিবীতে এমন কিছু শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো নয়। তাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন কেউ কানে শোনে না, চোখে দেখে না, বা কারো আচরণ বা দেহের গঠন স্বাভাবিক নয়। আবার কেউ অনেক বেশি মেধাবী বা প্রতিভাবান। এরা সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আর এদের গড়ে তুলতে বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদেরই একজন। মা বাবা বা পরিবারের সদস্যরা যাতে শিশুর বৈশিষ্ট্য অনুসারে চাহিদাগুলো ঠিকমতো পূরণ করতে পারে, সমাজের একজন হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্য বিশেষ যত্নবান হওয়া আবশ্যক। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে ধারণা পাঠ 1 ও 2 এখন আলোচনা করব। জন্মগ্রহণের পর মুহূর্তে শিশু কাঁদে, আমরা সবাই জানি, আর এই কান্নার মাধ্যমে এই পৃথিবীতে তার অস্তিত্ব প্রমাণ করে। তারপর সে চোখ মেলে নতুন পৃথিবী দেখে, খাবার গ্রহণ করে। একসময় সে হামাগুড়ি দেয়, বসতে শেখে, হাঁটতে শেখে এবং কথা বলতে শেখে। স্বাভাবিক ও সুস্থভাবে জীবনযাপন করে। একটি সুস্থ শিশু সকলের কাম্য। তবে এই পৃথিবীতে এমন কিছু শিশু আছে যারা এই স্বাভাবিক আচরণগুলো ঠিকমতো করতে পারে না। এরা কোনো না কোনো দিক থেকে স্বাভাবিক শিশুর তুলনায় একটু অন্যরকম। এসব শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়, এদের আচরণ স্বাভাবিক গড় মানের চেয়ে খুব উপরে বা খুব নিচে। যেসব শিশুর সক্ষমতার পূর্ণ বিকাশের জন্য বিশেষ সেবা, শিক্ষা ও বিশেষ কর্মসূচির দরকার, তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে। যেমন প্রতিবন্ধী শিশু, প্রতিভাবান শিশু ও অটিস্টিক শিশু। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শ্রেণীবিভাগ তোমাদের বইতে একটা ছকের মাধ্যমে দেখানো আছে, তোমরা লক্ষ্য করো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আছে প্রতিভাবান, তারপরে হলো প্রতিবন্ধী, এরপরে আছে অটিস্টিক। তাহলে প্রতিভাবান, প্রতিবন্ধী এবং অটিস্টিক। এবার প্রতিবন্ধী শিশুদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, তোমরা তোমাদের বইতে লক্ষ্য করো, বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। প্রথমে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, তারপর দৃষ্টি প্রতিবন্ধী, তারপর আছে শ্রবণ প্রতিবন্ধী, এরপরে বুদ্ধি প্রতিবন্ধী, আর সব শেষে আছে বহু প্রতিবন্ধী। তাহলে প্রতিবন্ধীদেরকে আমরা দেখলাম 5টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এরপরে আছে দেখো অটিস্টিক শিশু, এখানে কোনো শ্রেণী বিভাগ করা হয়নি। অটিস্টিক হলো অটিজমে আক্রান্ত শিশুদেরকে বলা হচ্ছে অটিস্টিক। অটিজম মস্তিষ্কের বৈকল্যজনিত একটি রোগ, আর এই রোগে আক্রান্ত শিশুদেরকে বলা হয় অটিস্টিক শিশু। তাহলে বইতে আবারও একটু বলছি আমি, লক্ষ্য করো। প্রথমে আছে প্রতিভাবান, তারপরে প্রতিবন্ধী, এরপরে আছে অটিস্টিক। প্রতিভাবান শিশু, গিফটেড চাইল্ড বলা হয়। যেসব শিশু প্রতিভাবান তারা একাধিক বিষয়ে পারদর্শিতা প্রদর্শন করে। সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্ক থাকে 70 থেকে 100, আর প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক থাকে 120-এর উপরে। এই জন্য এরা পড়াশোনা বা সৃজনশীল কাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, আর এরা মেধাবী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন হয়। আমরা শ্রেণীকক্ষে অনেক সময় দেখছি একই শ্রেণীকক্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিতরে কেউ প্রখর বুদ্ধিসম্পন্ন হয়, অর্থাৎ প্রতিভাবানদের লক্ষ্য করা যায়, আবার কেউ সাধারণ বুদ্ধাঙ্কের হয়।
আবার তার চেয়ে কম বুদ্ধাঙ্কেরও কিছু শিক্ষার্থী দেখতে পাই। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, তোমরা যারা একসাথে পড়ো তাদের ভিতরে যারা পরীক্ষা ভালো ফলাফল লাভ করে সাধারণত তারা প্রতিভাবান। কীভাবে বুঝবো? এটা শ্রেণীকক্ষে যখন শিক্ষক পাঠদান করেন তখন দেখা যায় তাদের প্রশ্নের শিক্ষকের কাছে অনেক তারা প্রশ্ন করে, তাদের জানার আগ্রহটা অনেক বেশি, বা শিক্ষক যেটা পড়াচ্ছেন সেটা হয়তো তার আগে থেকে সেটা সে আয়ত্ত করে আছে এরকম, এবং পরীক্ষা তারা অনেক ভালো ফলাফল লাভ করে। সাথে সাথে যারা মধ্যম মাত্রায় আছে অর্থাৎ সাধারণ বুদ্ধাঙ্কে যারা থাকে, তোমাদের ভিতরে সবার কেউ প্রতিভাবান আছো, কেউ সাধারণ বুদ্ধাঙ্কের আছো, তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায় এরা পরীক্ষায় মোটামুটি ফলাফল লাভ করে। আবার শ্রেণীকক্ষে কী হয়, শিক্ষক যেটা পাঠদান করেন সেটা ভালোভাবে শোনে বা বোঝার চেষ্টা করে, কিন্তু প্রতিভাবানরা আগে বুঝতে পারে বা তাদের পড়ার ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে পাঠ দান করা, মানে পাঠটা আয়ত্ত করা। সাথে সাথে আবার কিছু শিক্ষার্থী লক্ষ্য করা যায় যারা কোনো প্রশ্ন করে না বা নিজেকে গুটিয়ে রাখে বা একটু চুপচাপ থাকে, এবং পরীক্ষাও কিন্তু তারা সেভাবে সাফল্য অর্জন করতে পারে না। তাহলে এই ধরনের শিক্ষার্থী তোমাদের নিজেদের ভিতরে তোমরা যদি লক্ষ্য করো, এই ধরনের শিক্ষার্থীরা নিজেই বুঝতে পারবা যে আমাদের নিজেদের ভিতরে বা আমাদের সমাজে, পরিবারে বা শ্রেণীকক্ষে এই ধরনের শিক্ষার্থী বা এই ধরনের শিশু কিন্তু থাকে। তাহলে প্রতিভাবান আর প্রতিভাবান শিশুদের সম্পর্কে আমরা জানলাম। প্রতিবন্ধী শিশু বা ডিজেবল চাইল্ড, যেসব শিশুর শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা, সামাজিক এবং ভাব বিনিময় দক্ষতা ইত্যাদি স্বাভাবিক বৈশিষ্ট্যের শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম থেকে তাদের প্রতিবন্ধী শিশু বলা হয়। সমাজে আমরা এ ধরনের অনেক মানুষ দেখতে পাই। সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যাদের হাত বা পা নেই, দৈহিক গঠন অস্বাভাবিক, বা চোখে দেখে না, কানে শোনে না, বা বুদ্ধিমত্তা কম প্রভৃতি। আর এরাই হলো প্রতিবন্ধী শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর মোট জনসংখ্যার 10% প্রতিবন্ধী। নানা কারণে শিশুদের মধ্যে প্রতিবন্ধিতা দেখা দিতে পারে, যেমন ক্রোমোজোম ও জিনজনিত ত্রুটি, জটিল প্রসব প্রক্রিয়া, মায়ের অসুস্থতা, গর্ভের অস্বাভাবিক পরিবেশ, গর্ভাবস্থায় অপুষ্টি ও জন্ম পরবর্তী দুর্ঘটনা ইত্যাদি কারণে প্রতিবন্ধী শিশু কিন্তু জন্ম নিতে পারে। আর এ সম্পর্কে আমরা এই গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে আমরা কিন্তু এ সম্পর্কে জেনেছি যে জটিল প্রসব প্রক্রিয়া বা মায়ের অসুস্থতা বা গর্ভের অস্বাভাবিক পরিবেশ বা গর্ভাবস্থা অপুষ্টির কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। শারীরিক প্রতিবন্ধী শিশুদের চলাফেরা, স্বাভাবিক কর্মকাণ্ড বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার বা সঞ্চালন করা মানে সাধারণ শিশুদের মতো হয় না, তাদেরকে শারীরিক প্রতিবন্ধী বলা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন 2001-এ শারীরিক প্রতিবন্ধী সম্পর্কে বলা হয়েছে যে শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ যার একটি হাত বা উভয় হাত নেই বা কোনো হাত পূর্ণ বা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল। আমরা ছবিতে এরকমই একটি শিশু দেখতে পাচ্ছি যে হাতগুলো অবশ, দুইটা হাতই আছে কিন্তু দুইটা হাত সঠিকভাবে কাজ করতে পারে না বা দুর্বল বা অবশ, এই ধরনের ছবিতে ওই ধরনের শিশুকে তোমরা দেখতে পাচ্ছ। এরপরের যে পর্যায়ে প্রতিবন্ধীদের যে আরেকটা ভাগে ভাগ করা হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি বা উভয় পা নেই বা কোনো পা পূর্ণ বা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল। ছবিতে তোমরা সেরকমই একটি শিশু দেখতে পাচ্ছ, দুইটা পা আছে কিন্তু সেটা স্বাভাবিক নয় বা স্বাভাবিকের অপেক্ষা অনেক দুর্বল বা আংশিকভাবে অবশ, এরকমই বোঝা যাচ্ছে। শারীরিক গঠন বিকৃতি বা অস্বাভাবিক বা স্নায়বিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্যহীন শিশু। শারীরিক অক্ষমতা একটি বিড়ম্বনা। আর শিশু বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধিতার শিকার হতে পারে, যেমন মস্তিষ্ক, স্নায়ুরজ্জু ও অস্থি মাংসের কোনো প্রকার ক্ষতির কারণে মাংসপেশির দুর্বলতা বা অবসতা। জন্মগতভাবে শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি বা হাত বা পায়ের অনুপস্থিতি বা বিকৃত। ছবিতে আমরা হাতের আঙ্গুলের বিকৃত অবস্থা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ব্যক্তির কাজ করতে অনেক সমস্যার সৃষ্টি হয়, দেখে বোঝা যাচ্ছে। আর এছাড়াও দুর্ঘটনার কারণে শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি হতে পারে, তারাও কিন্তু শারীরিক প্রতিবন্ধী শিশুদের অন্তর্গত।
প্রতিবন্ধী মানুষের ভিতরে তারা পড়বেন। তবে শারীরিক প্রতিবন্ধিতা শিশুর বুদ্ধিমত্তার উপরে কোনো প্রভাব নাও ফেলতে পারে। অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হলে সে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হবে না। আর স্বাভাবিক শিশু থেকে বুদ্ধিমত্তার দিক থেকে এদেরকে পৃথক করা যায় না। অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হলে তার বুদ্ধিমত্তা কিন্তু ঠিক থাকছে, যে শারীরিক প্রতিবন্ধী হলে তার বুদ্ধিমত্তা বা কম থাকবে সেটা কিন্তু নয়। শারীরিক ত্রুটি থাকলে তাদেরকে আমরা শারীরিক প্রতিবন্ধী শিশু বা শারীরিক প্রতিবন্ধী মানুষ হিসেবে গণ্য করতে পারি। এরপরে দেখো দৃষ্টি প্রতিবন্ধী, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দৃষ্টি প্রতিবন্ধী শিশুর ছবি। যারা চোখে খুব সামান্য দেখে বা এক চোখে দেখতে পায় না, বা এক চোখে বা দুই চোখে দেখতে পায় না এরকম, বা দূরের বা কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। এরা আলো আঁধারের পার্থক্য অনেকে বুঝতে পারে না, আবার অনেকে বুঝতে পারে না, আবার কোনো বস্তুর আকার বুঝতে পারে না, আবার অনেকে বড় আকৃতির বস্তু দেখতে পায় কিন্তু ছোট জিনিস দেখতে পায় না। আর যারা যারা দুইটা চোখের সমস্যা, সেক্ষেত্রে তাদেরকে পরিপূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের মতে চোখের সংশোধনী লেন্স ব্যবহার করেও দৃষ্টি ক্ষমতা 20 থেকে 200 ফুট, বা যদি মিটারের হিসেবে বলি তাহলে 6 থেকে 60 মিটারের কম তারা দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে গবেষণা অনুযায়ী তারা বলছে যাদের দৃষ্টি ক্ষমতা 20 থেকে 200 ফুট বা 6 থেকে 60 মিটারের কম তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হচ্ছে। অর্থাৎ একজন স্বাভাবিক দৃষ্টির মানুষ 200 ফুট বা 60 মিটার দূরত্ব থেকে যা স্পষ্টভাবে দেখতে পায়, দৃষ্টি প্রতিবন্ধী 20 ফুট বা 6 মিটার দূরত্ব থেকে তা দেখতে পায়। আর দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টির ক্ষেত্রে লেন্স ব্যবহারের পর 20 ডিগ্রি, আর স্বাভাবিক মানুষের দৃষ্টির ক্ষেত্রে 180 ডিগ্রি দৃষ্টির ক্ষেত্র থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাত্রা অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধিতার শ্রেণীকরণ করা হয়েছে। আংশিক বা মৃদু দৃষ্টি প্রতিবন্ধী চশমা বা লেন্স ব্যবহার করে স্বাভাবিক শিশুর মতো কাজকর্ম বা লেখাপড়া করতে পারে। আমাদের সমাজে আমরা এই ধরনের শিশুদের দেখতে পাই যে খুব ছোট বয়সে কিন্তু শিশুরা চশমা ব্যবহার করছে বা লেন্স ব্যবহার করে স্বাভাবিক শিশুর মতো কাজকর্ম করে বা পড়ালেখা করে। এরপরে মধ্যম মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী সহায়ক উপকরণ ব্যবহার করেও ধীর গতিতে ও কম সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে। সহায়ক উপকরণ বলতে কি বোঝানো হচ্ছে, যে চশমা হোক বা লেন্স হোক এই ধরনের জিনিস ব্যবহার করেও কিন্তু এরা ধীর গতিতে কাজ করে। এরপরে গুরুতর মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী, এখানে দৃষ্টির প্রয়োজন হয় এমন কাজ করতে সমস্যা, আর সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না। তারপরে আছে প্রায় অন্ধমাত্রার দৃষ্টি প্রতিবন্ধী, এরা আলো দেখতে পায়, অর্থাৎ আলো আঁধারের পার্থক্য বুঝতে পারে। সম্পূর্ণ অন্ধমাত্রার দৃষ্টি প্রতিবন্ধী, কোনো রকম দৃষ্টি সংবেদন থাকে না, এরা দৃষ্টিহীন। আমরা আমাদের আশপাশে অনেক ব্যক্তির বা অনেক শিশুদের মধ্যে এরকম দেখতে পাই যারা চোখে কালো চশমা ব্যবহার করে এবং হাতে একটা সাদা ছড়ি থাকে বা লাঠি থাকে, যেটা পথ চলার জন্য সহায়ক ভূমিকা রাখে। এদেরকে দৃষ্টিহীন বা সম্পূর্ণ অন্ধমাত্রার দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। প্রতিবন্ধী শিশুদের ভিতরে এক ধরনের শিশু আছে যারা শ্রবণ বা বাক প্রতিবন্ধী। যারা কানে শোনে না তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বা বধির বলে। এক্ষেত্রে তারা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার না করে কেবল কানের সাহায্যে অন্যের কথা শুনতে পায় না, অর্থাৎ যন্ত্র ব্যবহার করে তাদের কথা শুনতে হয়। আর চিকিৎসা বিজ্ঞানে শ্রবণ ক্ষমতাকে ডেসিবল দ্বারা পরিমাপ করা হয়। আর ডেসিবল হচ্ছে শ্রবণ ক্ষমতা মাপার একক। তাহলে শ্রবণ ক্ষমতা মাপার এককে কি বলা হচ্ছে? ডেসিবল। গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা চিৎকার বা তীব্র শব্দ শুনতে পায়, আর চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা কোনো শব্দ শুনতে পায় না। গুরুতর ও চরম শ্রবণ প্রতিবন্ধীরা কথা শুনতে পায় না বলে ভাষা শেখে না, ফলে তারা বাক প্রতিবন্ধী থাকে। এরা ইশারা ভাষা ব্যবহার করে ভাব বিনিময় করে। ছবিতে আমরা ইশারা ভাষার মাধ্যমে কথা বলা বা কথা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। ইশারা ভাষা ব্যবহার করে পাঠদান করা হয় বা বিভিন্ন কথাবার্তা বোঝানোর চেষ্টা করা হয়। ইশারা ভাষা কিভাবে ব্যবহার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা অনেক সময় টেলিভিশনে খবর
দেখি, সেখানে দেখা যায় যে টিভির একটা কর্নারে, কোনায়, একটা কোনায় হয়তো ইশারা করে একই ভাষায়, মানে যেটা আমরা শুনতে পাই সাংকেতিক ভাষায় খবরটাকে বোঝানো হচ্ছে। এটা কাদের জন্য? যারা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী, তাদের জন্য ওই খবরটা বোঝানোর একটা প্রচেষ্টা। এবং তারা কিন্তু ওই ইশারা, হাতের ইশারার মাধ্যমে সাংকেতিকভাবে কিন্তু তারা সেই খবরটা বুঝতে পারে। তো এই ধরনের ইশারা ভাষার মাধ্যমে আমরা আমাদের সমাজে বা আমাদের আশেপাশে বা তোমাদের সহপাঠীদের ভিতরে পাবে না অবশ্য, আশেপাশে অনেকের ভিতরে বাক প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী যে এসব শিশু থাকে, তাদের সাথে এভাবে কথা বললে বা ইশারার মাধ্যমে বোঝালে তারা কিন্তু বোঝে, তাই না? যে পানি খাবে, তাহলে আমরা ইশারা করে কি দেখাতে পারি? যে এক গ্লাস দেখাতে পারি, ইশারা করে যে গ্লাস ধরো ছবি এরকম দেখালে তারা বুঝতে পারবে যে পানি প্রয়োজন কি পানি দরকার, এটা বোঝা যায়। আচ্ছা, আর এখানে তোমাদের বইয়ের ভিতরে শ্রবণ ক্ষমতার একটা চার্ট দেওয়া আছে, ছক দেওয়া আছে। দেখো, স্বাভাবিক শ্রবণ ক্ষমতা 0 থেকে 26 ডেসিবল, মৃদুমাত্রা শ্রবণ প্রতিবন্ধী যারা, তারা হচ্ছে 27 থেকে 40 ডেসিবল, আর মধ্যম মাত্রা শ্রবণ প্রতিবন্ধী 41 থেকে 55 ডেসিবল, মধ্যম গুরুতর মাত্রা শ্রবণ প্রতিবন্ধী 56 থেকে 70 ডেসিবল, গুরুতর মাত্রা শ্রবণ প্রতিবন্ধী 71 থেকে 90 ডেসিবল, আর চরম মাত্রা শ্রবণ প্রতিবন্ধী 90 ডেসিবল বা তার ঊর্ধ্বে থাকে। অর্থাৎ যারা চরম মাত্রা শ্রবণ প্রতিবন্ধী, তারা কোনো শব্দ শুনতে পায় না, বিধায় ভাষা শিখতে পারে না, এবং তারা বাক প্রতিবন্ধী হয়। আর বাক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যেটা বললাম, ইশারা ভাষার মাধ্যমে তাদের সাথে ভাব বিনিময় করা সম্ভব হয়। বুদ্ধি প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার 3% মানসিকভাবে প্রতিবন্ধী। অর্থাৎ বিশ্বে যত মানুষ আছে তার যদি শতকরা একটা গড় হিসাব করা হয়, তার 3% হলো মানসিকভাবে প্রতিবন্ধী। আর বাংলাদেশের মানসিক প্রতিবন্ধিতার হার মোট জনসংখ্যার 3% ধরা হয়। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধিভিত্তিক দৌর্বল্য, বুদ্ধি বিকাশে ধীর গতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সমস্যা বিধানে এর অভাব। বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে বোঝায় সাধারণত গড় বুদ্ধির চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি, পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের আচরণের স্বল্পতা। অর্থাৎ এরা স্বাভাবিক মানুষের চেয়ে এরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু অসুবিধা বোধ করে, বা পড়াশোনা ধীর গতি সম্পন্ন হয়, স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারে না, এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। স্বাভাবিকের চেয়ে সুস্পষ্টভাবে কম বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হচ্ছে। আর আমরা জানি সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্কের পরিমাণ হলো 70 থেকে 100। আর বুদ্ধাঙ্ক পরিমাপের এককে কি বলা হচ্ছে, মানে বুদ্ধি পরিমাপের এককে বলা হয় বুদ্ধাঙ্ক, এটাকে আবার ইংলিশে বলা হয় IQ। বড় হাতের আই এবং বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। IQ যাদের 70-এর কম হলে তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। আর এই অবস্থাটি বিকাশমূলক পর্যায়ে বা বাড়ন্ত বয়সে প্রকাশ পায়। মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধতা 18 বছরের আগে প্রকাশ পায়। 18 বছরের আগেই সেটা প্রকাশ পাবে। একটা শিশুর বয়স যখন 18 হবে তার আগে কিন্তু সেটা বোঝা যায়। আর এটা কোনো রোগ নয়, এটা এক ধরনের অক্ষমতা। আর এই অক্ষমতা স্থায়ী প্রকৃতির, অর্থাৎ এই অক্ষমতাটা কিন্তু সেরে যাবার নয়, মানে স্বাভাবিক হয় না, এটা থেকে যায়। আর এই ধরনের অনেক ব্যক্তিদের আমরা আমাদের আশপাশে লক্ষ্য করি, এদের বুদ্ধির পরিমাপটা কম থাকে, হয়তো শারীরিকভাবে তারা কিন্তু প্রতিবন্ধী নয়। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখলাম, হাত পা বা শ্রবণ প্রতিবন্ধী বা যে তোমার বাক প্রতিবন্ধী, এই ধরনের কোনো সমস্যা থাকে না, এদের শুধুমাত্র বুদ্ধিবৃত্তির সমস্যা দেখা যায়, এই জন্য বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধিতা বা 4টা ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। এদের মানসিক বয়স 18 বা তদূর্ধ্ব বয়সের সর্বোচ্চ 11 বছরের স্বাভাবিক শিশুর মতো আচরণ করে। বুদ্ধাঙ্কের পরিমাণ থাকে 55 থেকে 69। অর্থাৎ 18 বছরের বয়সের একটা মানুষ, সে আচরণ করবে 11 বছরের শিশুর মতো, বা 18 বছরের বেশি বয়স হলেও সে আচরণ করবে 11 বছরের শিশুর মতো। এরপরে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, 18 বা তদূর্ধ্ব বয়সে, 18 বছর বা তার চেয়ে বেশি বয়সে, এদের মানসিক বয়স হবে 5 থেকে 8 বছর শিশুর মতো। অর্থাৎ এদের আচরণটা 8 বছরের 5 থেকে 8 বছরের শিশুদের যে ধরনের আচরণ করে, মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা
সেই ধরনের আচরণ করবে। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী, 18 বছর বয়সে বা তদূর্ধ্ব বয়সে এদের মানসিক ক্ষমতা 5 বছরের শিশুর মতো। তাহলে আগে আমরা দেখলাম 5 থেকে 8 বছরের হলো মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারা ওই ধরনের আচরণ করে। আর গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী আচরণ করছে কেমন, 18 বছর বা তার চেয়ে বেশি বয়সে এরা আচরণ করবে 5 বছরের শিশুর মতো। আর বুদ্ধাঙ্ক হলো 20 থেকে 35। তারপরে আছে চরম বুদ্ধি প্রতিবন্ধী, এদেরও শারীরিক বৈকল্যতা থাকে। প্রাপ্তবয়স্ক বা 18 বছর বয়সে এদের মানসিক বয়স 3 বছরের শিশুর চেয়ে কম থাকে। এখানে শারীরিক বৈকল্যতা থাকে বলা হচ্ছে এ কারণে যে যখন তারা 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের মানুষ 3 বছরের শিশুর মতো আচরণ করে, তখন তাদের হাত পা বা তাকানোর ভঙ্গি, দৃষ্টিভঙ্গি কিন্তু স্বাভাবিক মানুষের মতো হয় না। একটা বড় মানুষ, বড় মানে প্রাপ্তবয়স্ক মানুষ, তারা যদি 3 বছরের শিশুর মতো আচরণ করে তাহলে আমরা তো সেটাকে স্বাভাবিকভাবে দেখি না, তাই না? সেটাকে বলা হচ্ছে চরম বুদ্ধি প্রতিবন্ধী। এদের বুদ্ধাঙ্ক 24। এরা অন্যের তত্ত্বাবধান ছাড়া একেবারেই চলতে পারে না এবং অধিকাংশ ক্ষেত্রে এসব শিশু অল্প বয়সেই মৃত্যুবরণ করে। এরপরে আছে বহু প্রতিবন্ধী। প্রতিবন্ধী শিশুদের যে 5টা ভাগে ভাগ করা হচ্ছে, সর্বশেষ ভাগ হলো বহু প্রতিবন্ধী। এই বহু প্রতিবন্ধী কারা বলছে, কিছু কিছু শিশুর একাধিক প্রতিবন্ধিতা থাকতে পারে, তাদের বহু প্রতিবন্ধী শিশু বলা হয়। যেমন মানসিক প্রতিবন্ধী শিশুর শারীরিক, দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধিতা থাকতে পারে, অর্থাৎ একাধিকভাবে তারা প্রতিবন্ধী হলে তাদেরকে বলা হচ্ছে বহু প্রতিবন্ধী। তো বহু প্রতিবন্ধী বিভিন্ন মানুষ আমরা এখানে দেখতে পাই। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বহু প্রতিবন্ধী শিশুর ছবি দেখতে পাচ্ছ। প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের যত্নবান হওয়া অবশ্যই দরকার। সে আমাদের পরিবারের হোক বা সমাজের হোক বা যেখানের হোক না কেন, আমাদের সহপাঠীদের মধ্যেও সামান্য প্রতিবন্ধী কোনো শিক্ষার্থী থাকতে পারে। তাহলে প্রতিবন্ধী শিশুদের প্রতি অবশ্যই আমরা যত্নবান হব, তাদের বিশেষ ভাবে তদারক করে, তাদের দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। পরিবারের বা পরিবারের যদি কারো প্রতিবন্ধী শিশু থাকে তাহলে পরিবারের সদস্যদের, আর সামাজিকভাবে অবশ্যই প্রতিবন্ধীদের সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের একজন এবং আমাদেরই একজন মনে করে তাদেরকে সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। পার্ট 3 ও 4 আছে প্রতিবন্ধী শিশু চিহ্নিতকরণ। বুদ্ধি না, প্রতিবন্ধী শিশু চিহ্নিতকরণ। এখানে প্রতিবন্ধিতার ধরন দেওয়া আছে ছকের মাধ্যমে। শারীরিক প্রতিবন্ধী, তারপরে হচ্ছে দেখো লক্ষ্য না চিহ্নিতকরণ। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বলা হচ্ছে জন্মগতভাবে দুর্বল বা নেতিয়ে পড়া ভাব, এদেরকে বলা হয় সেরিব্রাল পলিসি। মেরুদণ্ড ঠিকমতো গঠিত হয় না, পিঠের উপর উঁচু মাংস পিণ্ড, এদেরকে বলা হয় পিঠের উপর উচ্চ মাংসপিণ্ড বা কম অনুভূতি ও কম গতিসম্পন্ন পা, এদেরকে বলা হচ্ছে স্পাইনা বিফিডা। আবার আছে পোলিও বা ভাইরাসের আক্রমণে জ্বর, বমি, মারাত্মকভাবে ঠান্ডা বা ডায়রিয়া দেখা দেয়, বা হাত বা পায়ের মাংসপেশি সংকুচিত হয়, এটা হলো পোলিওর সমস্যার কারণে হয়। এদের চিহ্নিতকরণ কি, এটা হলো পোলিও রোগী বোঝা যায়। তাহলে শারীরিক প্রতিবন্ধিতার এই যে ছক দেওয়া আছে, তোমরা ছকের সাথে মিলিয়ে পার্ট 3 এবং 4, তাহলে পার্ট 3 এবং 4-এর ভিতরে ছকে দেখো তোমাদের দেওয়া আছে বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বহু প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী শিশুদেরকে চিহ্নিতকরণ, এই চিহ্নিত করে তাদেরকে কিন্তু শিক্ষাদান বা পাঠদান করা যায়। শিক্ষাদান পদ্ধতি ভিন্ন হয়। তাহলে প্রতিবন্ধী শিশুদেরকে চিহ্নিত করতে গেলে আমরা এই যে লক্ষণগুলো দেখে তাদেরকে চিহ্নিত করব। তো তোমরা ছবিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের ছবি দেখতে পাচ্ছ বা তাদের পড়ালেখার একটা ছবি দেখা যাচ্ছে। তা তোমরা ভালোভাবে বাসায় পড়ালেখা করবে এবং পরবর্তী ক্লাসে আমরা পার্ট 5 ও 6 সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।